শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি যেটা পড়াবো তোমাদের রেগুলেশন অফ ইউক্যারিওটিক জিন এক্সপ্রেশন। গত ক্লাসে যেটা পড়িয়েছি আশা করি বাসে যে পড়েছো এবং বুঝতে পেরেছো ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন। তো আজকে রেগুলেশন অফ ইউক্যারিওটিক জিন এক্সপ্রেশন। তোমরা ফোর্থ ইয়ারে পড়েছিলে রেগুলেশন অফ প্রোক্যারিওটিক জিন এক্সপ্রেশন। তো এর দ্বারা কী বোঝায়? প্রকৃতিকোষী জীবের জিনের প্রকাশ নিয়ন্ত্রণ। তো জিনের প্রকাশ নিয়ন্ত্রণ বলতে কি বুঝি আমরা সেটা মোটামুটি জেনেছি ফোর্থ ইয়ারে। তারপর আবার বলছি জিনের প্রকাশ নিয়ন্ত্রণ বলতে বোঝা হয় যে আমরা জানি জিন এনজাইম উৎপাদন করে, এনজাইম রাসায়নিক বিক্রিয়া ঘটায় এবং তারপর জীবের ফিনোটাইপ প্রকাশিত হয়। এটাও জানি যে জিন সব জিন কাজ করে না, কোনো পরিবেশ, ফ্যাক্টর, স্থান এবং সময়ের উপর জিনের কার্য নির্ভর করে। সব জিন সব সময় কাজ করে না। আবার বলছি সব জিন সব সময় কাজ করে না, স্থান, পরিবেশ, সময় ইত্যাদির উপর নির্ভর করে, এই ফ্যাক্টরিগুলোর উপর নির্ভর করে জিন কাজ করে। এই যে জিনের কার্য নিয়ন্ত্রিত হয়, সব সময় সব জিন কাজ করে না, এই যে কার্য নিয়ন্ত্রিত হয় এই ব্যাপারটাকে বলে রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন। তো রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন আমরা প্রোক্যারিওটিকের ক্ষেত্রে পড়েছিলাম, মনে আছে নিশ্চয়ই। ল্যাক অপেরনের কথা, ল্যাকটোজ অপেরন, ট্রিপ্টোফ্যান অপেরন ইত্যাদি আমরা পড়েছিলাম। এগুলো কীভাবে নিয়ন্ত্রিত হয় সেটা আমরা দেখেছি। এখন হলো প্রোক্যারিওটিকের জিন এক্সপ্রেশন থেকে একটু ভিন্ন ধরনের হলো ইউক্যারিওটিকের জিন এক্সপ্রেশন। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওটিক জিন এক্সপ্রেশন অ্যান্ড ইউক্যারিওটিক জিন এক্সপ্রেশন? প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের কথা যদি আমরা চিন্তা করি এবং তোমরা চিন্তা করো, প্রোক্যারিওটিকের কোষে কোনো নিউক্লিয়াস থাকে না, ডিএনএ বা জিন থাকে ওপেন অবস্থায় সাইটোপ্লাজমে। আর ইউক্যারিওটিকের জিন থাকে কোথায়? ডিএনএ তো বটেই, বাট এই ডিএনএটা কোথায় থাকে? নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে থাকে। বাট প্রোটিন সংশ্লেষণ হয়, জিনের যে প্রকাশ সেটা হয়ে থাকে সাইটোপ্লাজমে। তো ওখানে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে এখানে আসতে হয়। আর এর ক্ষেত্রে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে আসার এই ব্যাপারটা ছিল না, এটা সাইটোপ্লাজমই ছিল সরাসরি। তাহলে এখানে একটু ডিফারেন্স রয়েছে। আরেকটা ডিফারেন্স হলো যে প্রোক্যারিওটিকের জিন এক্সপ্রেশন অধ্যয়ন করা বা স্টাডি করা অনেক সহজ, কারণ ওই ডিএনএটা ওপেন অবস্থায় থাকে, সরাসরি ডিএনএ জিন অবস্থায় থাকে। আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে কি হলো? ইউক্যারিওটিকের ক্ষেত্রে এটা প্রোটিনের আবরণ থাকে জিন বা ডিএনএর চারিদিকে, হিস্টোন প্রোটিন থাকে। তো এই হিস্টোন প্রোটিনকে বের করে তারপর জিনটা বের করতে হয় বা ডিএনএটা বের করতে হয়। কাজেই এটা স্টাডি করা অনেক টাফ, এবং এই জন্য এটা ইউক্যারিওটিক জিন এক্সপ্রেশন খুব বেশি কিছু জানা যায়নি, যতটুকু জানা গিয়েছে সেটার উপর ভিত্তি করে আজকের এই ক্লাস। তোমাদের সিলেবাসে আরও ছোটো করে আছে, খুব বেশি সময় লাগবে না। তো ডিফারেন্সটা যেটা বলছিলাম, ওখানে থাকে নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, এখানে নিউক্লিয়ার মেমব্রেন থাকে। এখানে ডিএনএর চারিদিকে প্রোটিনের আবরণ থাকে, আর ওখানে ডিএনএর চারিদিকে প্রোটিনের আবরণ থাকে না। প্রোটিনের আবরণ না থাকার কারণে প্রোক্যারিওটিকের জিন এক্সপ্রেশন অধ্যয়ন করা সহজ, আর এখানে এটা খুব টাফ হয়ে যায়। আর হলো প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কি হয়, এমআরএনএ যেটা তৈরি হয় ট্রান্সক্রিপশনের ফলে, এমআরএনএ যেটা তৈরি হয় সেই এমআরএনএ প্রসেসিং দরকার হয় না, সরাসরি এটা রাইবোজোমে প্রোটিন সংশ্লেষণে ব্যবহৃত হয়। আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে কি হয়, যে ট্রান্সক্রিপশন আমি করিয়েছিলাম যে আরএনএ প্রসেসিংয়ের দরকার হয়। আরএনএ কিছু নন কোডিং অঞ্চল থাকে, অতিরিক্ত অংশ থাকে, সেই অংশগুলো কেটে বাদ দিতে হয়, তারপর ট্রান্সক্রিপশনে অংশগ্রহণ করে। তার মানে এখানে প্রসেসিংয়ের দরকার হয়, আরএনএ প্রসেসিংয়ের দরকার হয় বা এমআরএনএ প্রসেসিংয়ের দরকার হয়। আর ওখানে এমআরএনএ প্রসেসিংয়ের দরকার হয় না। এখানে কি হয়, এমআরএনএ সব অংশ ট্রান্সলেশন করে না। ওই যে বললাম আর কি, একজন ইন্ট্রন ব্যাপার আছে। একজন হলো কোডিং অঞ্চল, আর ইন্ট্রন হলো নন কোডিং অঞ্চল, মানে অপ্রয়োজনীয় অংশ, সেই অংশগুলো কেটে বাদ দেওয়া হয়। তার মানে হলো এমআরএনএ, সব এমআরএনএ এখানে প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে না, আর ওখানে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে সব এমআরএনএ প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে। আরেকটা ব্যাপার হলো, যেহেতু এমআরএনএ নিউক্লিয়ার মেমব্রেনের ভিতর থাকে, সেই নিউক্লিয়ার মেমব্রেন থেকে সাইটোপ্লাজমে আসতে হয়। সাইটোপ্লাজমে আসতে হলে এই ব্যাপারটা একটা নিয়ন্ত্রণের মাধ্যমে হয়ে থাকে আর কি। এবং সমস্ত এমআরএনএ নিউক্লিয়াসের ভিতরে যে সমস্ত এমআরএনএ তৈরি, সব এমআরএনএই কিন্তু প্রোটিন সংশ্লেষণে বা ট্রান্সক্রিপশনে প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে না। কিছু এমআরএনএ সাইটোপ্লাজমে চলে আসবে, কিছু ওখানে থেকে যায়। তারপর এই যে ব্যাপারটা আছে, এটা প্রোক্যারিওটিকের ক্ষেত্রে ছিল না, ইউক্যারিওটিকের ক্ষেত্রে এই ব্যাপারগুলো লক্ষ্য করা যায়। এই হলো ব্যাপারগুলো, এই সমস্ত ব্যাপারে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক জিন এক্সপ্রেশনে
পার্থক্য লক্ষ্য করা যায়। তো একটা কোষের, প্রকৃতির কোষের নিউক্লিয়াসের ভিতরে বা নিউক্লিয়াসের ভিতরে থেকে ট্রান্সক্রিপশন হবে এবং সাইটোপ্লাজমিক ট্রান্সলেশন হবে। এই ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন কিভাবে নিয়ন্ত্রিত হয়, এটাও কিন্তু ইউক্যারিওটিক জিন এক্সপ্রেশনের একটা অধ্যায়। আবার বলছি, নিউক্লিয়াসের ভিতরে ট্রান্সক্রিপশন হবে এবং সাইটোপ্লাজমের ভিতরে ট্রান্সলেশন হবে। এই ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন কিভাবে নিয়ন্ত্রিত হয় সেটা কয়েকটি ধাপে দেখানো হবে। আমি স্লাইডে দেখাবো, একটু এখানে বোর্ডে লিখে দিই, সেটা দেখলে সুবিধা হবে। এক নম্বর হলো ট্রান্সক্রিপশন রেগুলেশন। ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশনটা নিয়ন্ত্রিত হয়। ট্রান্সক্রিপশন রেগুলেশন একটা ধাপ, ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন বা প্রোটিন সংশ্লেষণের নিয়ন্ত্রণের ধাপ সমূহ। আরএনএ প্রসেসিং রেগুলেশন, আরএনএ প্রসেসিং রেগুলেশন। 3 নম্বরে বলতে পারি আরএনএ ট্রান্সফার রেগুলেশন। RNA transfer regulation, translation regulation, translation regulation. 5 নম্বরে বলতে পারি mRNA disjointing regulation. প্রোটিন অ্যাক্টিভেশন রেগুলেশন। এই ব্যাপারগুলো ঘটে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন ঘটার ক্ষেত্রে। সব কিন্তু রেগুলেশন, নিয়ন্ত্রণ, স্বাধীনভাবে সব কিছু হবে না, নিয়ন্ত্রিতভাবে এই ব্যাপারগুলো ঘটে থাকে। প্রথমে হলো ট্রান্সক্রিপশন রেগুলেশন। ট্রান্সক্রিপশন কি আমরা সেটা জানি। হোয়াট ইজ ট্রান্সক্রিপশন? কি ডিএনএ থেকে এমআরএনএ তৈরিকে ট্রান্সক্রিপশন বলে। ট্রান্সক্রিপশন রেগুলেশন একটা নিয়ন্ত্রণের মাধ্যমে ট্রান্সক্রিপশন হবে। আরএনএ প্রসেসিং রেগুলেশন হবে। আরএনএ ট্রান্সফার, ট্রান্সফার কি নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে আসবে। ট্রান্সলেশন রেগুলেশন হবে। এমআরএনএ ডিজয়েনিং রেগুলেশন হবে। প্রোটিন অ্যাক্টিভেশন রেগুলেশন হবে। এটা বোর্ডে আমি দেখালাম, স্লাইডেও তোমাদের দেখাবো। বাট একটু যদি বলি, হোয়াট ইজ ট্রান্সক্রিপশন রেগুলেশন? ট্রান্সক্রিপশন রেগুলেশন ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়া। ডিএনএ থেকে কোন সব ডিএনএই কিন্তু ট্রান্সক্রিপশন করবে না। একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট পরিমাণ ট্রান্সক্রিপশন হবে। সেটা হলো ট্রান্সক্রিপশন রেগুলেশন। নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণে ট্রান্সক্রিপশন হবে, দ্যাট ইজ ট্রান্সক্রিপশন রেগুলেশন। তারপর আরএনএ প্রসেসিং রেগুলেশন, যেটা বললাম যে আরএনএ কিছু নন কোডিং অংশ থাকে। নন কোডিং অংশ সেটা জিনের অংশ না আর কি, জিনের বাহিরে, মানে অপ্রয়োজনীয় অংশ, জিনের বাইরে না, অপ্রয়োজনীয় অংশ। সেই অপ্রয়োজনীয় অংশটা একটা নির্দিষ্ট পদ্ধতিতে ওখান থেকে কেটে বাদ দেওয়া হয়। সেটি হলো আরএনএ প্রসেসিং রেগুলেশন। আরএনএ প্রসেসিং হবে এবং একটা নির্দিষ্ট নিয়ন্ত্রণের মাধ্যমে, অর্থাৎ পরিপক্ক এমআরএনএ। এখানে আরএনএ প্রসেসিং বলতে প্রথম যে আরএনএ তৈরি হয় ট্রান্সক্রিপশনের মাধ্যমে সেটি হলো এইচএন আরএনএ। হেটেরোজেনাস আরএনএ, এইচএন আরএনএ, হেটেরোজেনাস আরএনএ। এই হেটেরোজেনাস আরএনএর ভিতরে কিছু অপ্রয়োজনীয় অংশ থাকে, সেই অপ্রয়োজনীয় অংশ কেটে বাদ দেওয়া হয় এই যে আরএনএ প্রসেসিংয়ের মাধ্যমে। এইচএন আরএনএ, আবার বলছে হেটেরোজেনাস আরএনএ, অপ্রয়োজনীয় অংশ, অপরিপক্ক আরএনএ, সেটা হলো হেটেরোজেনাস আরএনএ। তো আরএনএ ট্রান্সফার, যে এটা যে নিউক্লিয়াসে তৈরি হলো আরএনএ, এমআরএনএ বা আরএনএ যেটা তৈরি হলো, সেই আরএনএ ট্রান্সফার হয় কোথায়? নিউক্লিয়ার মেমব্রেনের ভিতর দিয়ে সাইটোপ্লাজমে আসতে হবে। এবং সবগুলো আরএনএ আসার দরকার নেই, যেগুলো প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করবে সেইগুলো তার চেয়েও বেশি কিছু আসে, সেটা নিয়ন্ত্রণ হয় আর কি। সেইটাকে বলেছে আরএনএ ট্রান্সফার রেগুলেশন। আরএনএ কতটুকু এখানে সাইটোপ্লাজমের ভিতরে আসবে সেটা হলো আরএনএ ট্রান্সফার রেগুলেশন। ট্রান্সলেশন রেগুলেশন, যে ট্রান্সলেশন, এখানে আরএনএ আসলো, আরএনএ এসে কোথায় আসবে? রাইবোজোমের সাথে মিলিত হবে। হ্যাঁ, এখন কতটুকু আরএনএ রাইবোজোমের সাথে মিলিত হবে, কতগুলা আরএনএ বা এমআরএনএ ট্রান্সলেশন অংশগ্রহণ করবে, সেটা একটা নির্দিষ্ট নিয়মে নিয়ন্ত্রিত হয়। সব যে আরএনএ সাইটোপ্লাজমে আসলো, সব আরএনএই কিন্তু বা এমআরএনএই কিন্তু ট্রান্সলেশনে অংশগ্রহণ করে না। নির্দিষ্ট সংখ্যক এমআরএনএ ট্রান্সলেশনে অংশগ্রহণ করে, দ্যাট ইজ ট্রান্সলেশন রেগুলেশন।
আবার বলছি নির্দিষ্ট সংখ্যক এমআরএনএ ট্রান্সলেশনে অংশগ্রহণ করবে এবং সেটা নিয়ন্ত্রিত হয়, সেই নিয়ন্ত্রণ ব্যবস্থাই হলো ট্রান্সলেশন রেগুলেশন। তারপর এমআরএনএ ডিজয়েনিং, যে এমআরএনএ আসবে, আমি বললাম যে সব এমআরএনএ ট্রান্সলেশনে অংশগ্রহণ করে না, কিছু বাড়তি এমআরএনএ থেকে যাবে, সেই বাড়তি এমআরএনএ কি হবে, এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, দ্যাট ইজ এমআরএনএ ডিজয়েনিং। যেটা অংশগ্রহণ করবে না ট্রান্সলেশনে সেই এমআরএনএগুলো নষ্ট হয়ে যাবে, দ্যাট ইজ ট্রান্সলেশন রেগুলেশন। এমআরএনএ ডিজয়েনিং রেগুলেশন আর কি। তারপর প্রোটিন অ্যাক্টিভেশন, তারপর প্রোটিন হলো ট্রান্সলেশন পরে প্রোটিন তৈরি হলো, প্রোটিনগুলা কোথায় জমা হবে, কোথায় কখন ফাংশন করবে ইত্যাদি, সেটাও একটা নির্দিষ্ট নিয়মে নিয়ন্ত্রিত হয়ে থাকে। কোন প্রোটিন তৈরি হবে, কোথায় তৈরি, মানে কোথায় থাকবে, এটা গুদামজাতকরণ করা হয় আর কি প্রোটিনের, কি সেই গুদামজাতকরণ কোথায় হবে এবং কি কি প্রোটিন তৈরি হবে সেটা যখন নিয়ন্ত্রিত হয় এবং সেটাও নিয়ন্ত্রিত হয়, এটি কিন্তু প্রোটিন অ্যাক্টিভেশন রেগুলেশন। তো এই হলো এই রেগুলেশনগুলো হয় ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশনের ক্ষেত্রে বা জীবের বৈশিষ্ট্য প্রকাশের ক্ষেত্রে যে নিয়ন্ত্রণগুলো হয় তাকে প্রো ইউক্যারিওটিকের ক্ষেত্রে সেই নিয়ন্ত্রণগুলো এখানে দেখানো হলো। তো এই নিয়ন্ত্রণগুলো আমি এখানে স্লাইডে দেখাবো, তার আগে আর একটা জিনিস দেখাই যে জিনের কয়টা অংশ থাকো, এই জিনিসগুলো তোমরা নোট করবে, বলে রাখবে। এখন জিনের কয়টা অংশ, প্রত্যেকটা জিনের দুইটা অংশ থাকে, প্রত্যেকটা জিনের দুটি অংশ, একটা হলো রেগুলেটরি ইউনিট, জিনের অংশ রেগুলেটরি অংশ ইউনিট, আর একটা হলো ট্রান্সক্রিপশনাল ইউনিট। রেগুলেটরি ইউনিট এবং ট্রান্সক্রিপশনাল ইউনিট গত ক্লাসে তোমরা দেখতে পেয়েছিলে যে জিন যখন এরকম একটা আঁকা হলো জিন, এখান থেকে এরকমের, আবার এখান থেকে এরকমের দেখানো হলো, এখান থেকে মনে করো +1, এখান থেকে ট্রান্সক্রিপশন শুরু হয়, এদিকে আপ স্ট্রিম, এটা হলো ডাউন স্ট্রিম, এগুলো সব প্লাস 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 দ্বারা, এটা হলো টেইলার অংশ, টেইলার পার্ট, এটা হলো লিডার অংশ, লিডার পার্ট এরকম বলা হয়, আর এটা হলো জিন, প্রকৃত জিন হলো এই থেকে এই পর্যন্ত প্রকৃত জিন। তো এইটা একটা পার্ট, এইটাই হলো রেগুলেটরি ইউনিট, প্রত্যেকটা জিনেরই থাকবে রেগুলেটরি ইউনিট। আর ট্রান্সক্রিপশনাল ইউনিট হলো এই যে অংশগুলা যেখানে যেখানে কোডিং অঞ্চল বলা হয়, এটা হলো নন কোডিং অঞ্চল, এটা হলো কোডিং অঞ্চল। এই কোডিং অঞ্চলটাই হলো ট্রান্সক্রিপশনাল অংশ, এটাই ট্রান্সক্রিপশন করবে, এটা কিন্তু প্রসেস হয়ে আসছে, ওই যে প্রসেস রেগুলেশন, এখানে অপ্রয়োজনীয় অংশ না, এটা পুরো অংশটাই ট্রান্সক্রিপশনে অংশগ্রহণ করবে। তো এটা হলো ট্রান্সক্রিপশনাল ইউনিট। আর রেগুলেটরি ইউনিট, রেগুলেটরি ইউনিট আজকে তোমাদের যে পড়াটা মূলত রেগুলেটরি ইউনিট, তোমাদের সিলেবাসে দেখবা ওখানে আছে প্রোমোটার, এনহ্যান্সার, সাইলেন্সার। এই রেগুলেটরি ইউনিটেরই তিনটা অংশ আছে, একটা হলো প্রোমোটার, দুই নম্বরে এনহ্যান্সার অ্যান্ড সাইলেন্সার। এই তিনটে অংশ রেগুলেটরি, নিয়ন্ত্রণকারী অংশ। এই নিয়ন্ত্রণকারী অংশ না থাকলে ট্রান্সক্রিপশনাল ইউনিট কিন্তু ট্রান্সক্রিপশন করতে পারবে না, কাজেই এটা একটা অত্যাবশ্যক অংশ জিনের, এটা রেগুলেট করবে, জিনটা কিভাবে ট্রান্সক্রিপশন করবে সেটা রেগুলেট করবে। তো রেগুলেটরি ইউনিট, আবার বলছি তোমাদের সিলেবাসে যেটা আছে প্রোমোটার, এনহ্যান্সার, সাইলেন্সার, কিভাবে এই যে ট্রান্সক্রিপশনাল ইউনিটকে রেগুলেট করে সেই ব্যাপারগুলো এখানে বলা আছে। তো এখন আমি স্লাইডে যাব, দেখো স্লাইডে কি কি আছে, তো বেশি সময় লাগবে না, আজকে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। প্রথম যে জিনিসটা দেখা যায়, তোমরা দেখতে পাচ্ছ কিনা, প্রথম যে জিনিসটা আমি বোর্ডে লিখেছিলাম যে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের সময় কতগুলো রেগুলেশন হয়ে থাকে, 6টা বা 5টা যে রেগুলেশন হয়ে থাকে, সেই রেগুলেশনের ছবিটা এখানে দেখানো হয়েছে, এখানে প্রোটিন সংশ্লেষণই দেখানো হয়েছে। প্রথম
কি দেখানো হয়েছে দেখো এখানে লেখা আছে রেগুলেশন অফ ট্রান্সক্রিপশন রেগুলেশন, সেটাই বোর্ডে লিখেছিলাম রেগুলেশন অফ ট্রান্সক্রিপশন। তো ট্রান্সক্রিপশন এটা হলো ডিএনএ, যে ডিএনএ থেকে ডিএনএ হলো জিন, জিন থেকে ট্রান্সক্রিপশন হবে, ডিএনএ একটা সূত্র মানে টেমপ্লেট সূত্র থেকে ট্রান্সক্রিপশন হবে, সেই ট্রান্সক্রিপশন রেগুলেশন হবে। ট্রান্সক্রিপশন সব ডিএনএ ট্রান্সক্রিপশন করবে না, নির্দিষ্ট ডিএনএ নির্দিষ্ট সময় ট্রান্সক্রিপশন করবে, দ্যাট ইজ রেগুলেশন অফ ট্রান্সক্রিপশন। এখানে ট্রান্সক্রিপশন দেওয়া হলো। ট্রান্সক্রিপশনের পরে প্রি এমআরএনএ প্রাইমারি এমআরএনএ মানে প্রাইমারি ট্রান্সক্রিপ্ট মানে প্রাইমারি এমআরএনএ তৈরি হলো। ইট ইজ নট ম্যাচিউর এমআরএনএ, যে এই আরএনএ যেটা বলছিলাম আর কি, এই আরএনএ এখানে তৈরি হলো। এখানে এই হলো, এটা হলো অপ্রয়োজনীয় অংশ, মাঝখানের যে অংশটা। ছবিটা ক্লিয়ার বুঝে যাচ্ছে কিনা বুঝতে পারছি না, এসে ভালো ছবি পাচ্ছি না। প্রাইমারি যে প্রি এমআরএনএ বা প্রাইমারি ট্রান্সক্রিপ্ট মানে প্রাইমারি এমআরএনএ তৈরি হলো। এর ভিতরে কিন্তু অপ্রয়োজনীয় অংশ রয়েছে, এখানে এই অংশটা হলো অপ্রয়োজনীয়। সেই অপ্রয়োজনীয় অংশ 2 নম্বর কি রেগুলেশন অফ স্প্লাইসিং অ্যান্ড প্রসেসিং। এখানে আছে রেগুলেশন অফ স্প্লাইসিং অ্যান্ড প্রসেসিং, আমি বলেছিলাম আরএনএ প্রসেসিং রেগুলেশন, সেটি আর কি। রেগুলেশন অফ স্প্লাইসিং দ্যাট মিনস কি অপ্রয়োজনীয় অংশ কেটে বাদ দেওয়াকে বলা হয় স্প্লাইসিং। অপ্রয়োজনীয় অংশ কেটে বাদ দেওয়া হলো স্প্লাইসিং। তো রেগুলেশন অফ স্প্লাইসিং অপ্রয়োজনীয় অংশ অ্যান্ড প্রসেসিং, তারপর প্রসেসিং হবে। তো অপ্রয়োজনীয় অংশ এই যে দেখো, এই অংশটা যদি অপ্রয়োজনীয় হয় তাহলে এইটা হলো প্রয়োজনীয় অংশ, এইটা হলো প্রয়োজনীয় অংশ, সেটি একটু দেখানো। এইটা প্রয়োজনীয় অংশ, এই একটা প্রয়োজনীয় অংশ। তারপর এই প্রয়োজনীয় অংশ এখানে একত্রিত এমআরএনএ, ম্যাচিউর এমআরএনএ দেখো ক্যাপ থাকে, টুপি। প্রথম দিকে যে অংশটা থাকে সেটাকে বলে ক্যাপ, এবং শেষের দিকে যে অংশটা থাকে সেটাকে বলে টেইল। এডিনিন এরকমের লম্বা টেইল থাকে। আর এখানে 7 মিথাইল গুয়ানিসিন ট্রাইফসফেট নামক একটা ক্যাপ থাকে। ম্যাচিউর এমআরএনএ, এই ম্যাচিউর এমআরএনএ কোথায় তৈরি হলো? এটা কিন্তু নিউক্লিয়াসের ভিতরেই তৈরি হলো। আবার বলছি এটা হলো একটা ম্যাচিউর এমআরএনএ। এই ম্যাচিউর এমআরএনএর কিন্তু 3টা অংশ। একটা হলো ক্যাপ অংশ মানে হেড, যেটাকে বলা হয় ক্যাপ বা হেডে থাকবে 7 মিথাইল ট্রাইফসফেট গুয়ানিসিন ট্রাইফসফেট, 7 মিথাইল গুয়ানিসিন ট্রাইফসফেট। ফোর্থ ইয়ারে পড়েছো না? এখানেই পড়েছো, মাস্টার্সে পড়েছো, আরএনএ প্রসেসিং আমরা করিয়েছিলাম। 7 মিথাইল গুয়ানিসিন ট্রাইফসফেট দ্বারা ক্যাপ গঠিত। আর টেইল থাকবে 1 ইকুয়াল এডিনিন এরকম থাকবে, টেইল থাকবে। তো এটা প্রসেসিং, এটা ক্যাপ তৈরি হবার পর, টেইল তৈরি হবার পর এবং ম্যাচিউর এমআরএনএ তৈরি হবার পর ট্রান্সক্রিপশন এখানে হয়ে গেল। রেগুলেশন অফ ট্রান্সপোর্ট, এখন রেগুলেশন অফ ট্রান্সপোর্ট হবে। এই যে নিউক্লিয়াস দেখা আছে, নিউক্লিয়াস এটা হলো নিউক্লিয়ার মেমব্রেন, এটা নিউক্লিয়ার পোর দ্বারা এই যে ম্যাচিউর এমআরএনএ যে সোজা যে দাগটা দেখা গেছে সেটা হলো ম্যাচিউর এমআরএনএ। তো ম্যাচিউর এমআরএনএ কি সাথে এসে মিলিত হবে? এই যে রাইবোজোম, একটা পলিরাইবোজোম, কি একাধিক রাইবোজোম থাকলে সেটাকে বলে পলিরাইবোজোম। এই যে পলিরাইবোজোমের সাথে এসে মিলিত হলো। তারপর কি হবে? এখানে ডিগ্রেডেশন অফ এমআরএনএ ডিগ্রেডেশন হবে। এমআরএনএ ডিগ্রেডেশন দ্যাট মিনস কি যে ট্রান্সলেশন হয়ে যাবার পর কি হবে? এমআরএনএ আমরা বলছি যে রাইবোজোম যখন ট্রান্সক্রিপশন করে বা ট্রান্সলেশন করে তখনই দুইটা ট্রান্সলেশন করে তখন দুইটা সাবইউনিট একত্রিত হয়। আর এছাড়া কি হয়? সাবইউনিট দুইটা আলাদা থাকে। তো এখানে সেটাই বলেছে ডিগ্রেডেশন অফ এমআরএনএ ডিগ্রি। আচ্ছা, সেটা তার আগে হলো এই যে রাইবোজোম যেটা আছে, রাইবোজোমের সাবইউনিট দুইটা ভাগ হয়ে যাবে, 30S এবং 50S, আর 40S আর 60S যে সাবইউনিট প্রকৃতজ্ঞ সেক্ষেত্রে, এটা প্রকৃতজ্ঞ সেক্ষেত্রে দেখানো আছে যে সাবইউনিট দুইটা আলাদা হয়ে যাবে, ট্রান্সলেশন হয়ে যাবে। এবং ডিগ্রেডেশন অফ এমআরএনএ দ্যাট মিনস কি এমআরএনএর কাজ শেষ হয়ে গেল, সে বিশিষ্ট এখান থেকে বা অতিরিক্ত যে এমআরএনএ থাকবে সব, ওখানে বলেছিলাম কিন্তু সব এমআরএনএই কিন্তু ট্রান্সলেশনে অংশগ্রহণ করবে না। সব এমআরএনএ ট্রান্সলেশন অংশগ্রহণ করবে না। যে এমআরএনএগুলো ট্রান্সলেশনে অংশগ্রহণ করবে না সেই এমআরএনএগুলোই ডিগ্রেডেশন হয়ে যাবে। ওখানে বলেছি এমআরএনএ ডিজয়েনিং রেগুলেশন, আমি বোর্ডে যেটা লিখেছিলাম এমআরএনএ ডিজয়েনিং রেগুলেশন, অর্থাৎ যে এমআরএনএ ট্রান্সলেশনে অংশগ্রহণ করবে না সেই এমআরএনএ ডিজয়েন হয়ে যাবে। তারপর সে ট্রান্সলেশন রেগুলেশন, তো ট্রান্সলেশন হবে, ট্রান্সলেশন হয় কি হবে? ট্রান্সলেশন রেগুলেশন কেন? এখানে সব এমআরএনএ ট্রান্সলেশন অংশগ্রহণ করবে না, সেটাই রেগুলেশন। তো রেগুলেশনের ট্রান্সলেশন হওয়ার পর প্রোটিন তৈরি হবে। অ্যাক্টিভেশন অফ প্রোটিন যেটা বলছিলাম আর কি, কোন ধরনের প্রোটিন তৈরি হবে, প্রোটিনটা কখন মানে কতগুলা নিউক্লিওটাইড পেপটাইড বন্ড দ্বারা যুক্ত হবে, কি অ্যামাইনো অ্যাসিড আসবে এবং কোথায় এটা গুদামজাত হবে, দ্যাট ইজ অ্যাক্টিভিটি অফ প্রোটিন।
প্রোটিন প্রোডাক্ট, এটা হলো প্রোটিন প্রোডাক্ট। এইভাবে প্রকৃতি কোষের জিনের এক্সপ্রেশন হয়ে থাকে, জিনের প্রকাশ নিয়ন্ত্রণ, এক্সপ্রেশন না, জিনের প্রকাশ নিয়ন্ত্রণ হয়ে থাকে। এটা কিন্তু স্বাধীনভাবে না, যেমন তেমনভাবেই নয়, কিন্তু এটা প্রাকৃতিকভাবে প্রথম থেকে কিন্তু নিয়ন্ত্রিত হয়ে আসছে। এই যে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, এ বি সি ডি ই এফ, এখানে যেভাবে আছে সেভাবে লিখতে পারো, অথবা আমি যেভাবে বোর্ডে লিখেছি সেভাবে লিখতে পারো, বোর্ডে যেটা লিখেছি সেটাই মনে হয় ভালো আর কি। এইভাবে জিনের প্রকাশ নিয়ন্ত্রণ হয়ে থাকে প্রকৃতি কোষের ক্ষেত্রে। এখন আমরা দেখব পরবর্তী স্লাইডে রেগুলেটরি ইউনিট এবং ট্রান্সক্রিপশনাল ইউনিট। রেগুলেটরি ইউনিট তোমাদের সিলেবাসে, এটা কিন্তু প্রাথমিক কথাবার্তা, এগুলো জানতে হবে, এটাও সিলেবাসের অংশ। এভাবেও আসতে পারে যে প্রকৃতি কোষের ক্ষেত্রে জিনের প্রকাশ নিয়ন্ত্রণ বা ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে বা প্রোটিন সংশ্লেষণের ক্ষেত্রে জিনের প্রকাশ নিয়ন্ত্রণ কীভাবে হয়ে থাকে, তখন এই সব বিষয়ে জিনিসটা দিতে হবে। এখন রেগুলেটরি ইউনিটের যে তিনটে অংশ, প্রোমোটার, এনহ্যান্সার এবং সাইলেন্সার, এই অংশটি একটু দেখব। এই যে দেখো, রেগুলেটরি ইউনিটের তিনটা অংশ। রেগুলেটরি মানে নিয়ন্ত্রণকারী ইউনিট, হ্যাঁ, এটা নিয়ন্ত্রণকারী ইউনিট তিনটা অংশ দ্বারা গঠিত, প্রোমোটার, এনহ্যান্সার এবং সাইলেন্সার। এখানে কি লেখা আছে? প্রোমোটার। এখানে প্রথম যে ছবিটা দেওয়া আছে সেটা প্রোমোটারের ছবি। যদি বড় করি, প্রোমোটার। দেখো এখানে একটা জিনিস আছে, ট্রান্সক্রিপশন স্টার্ট। গত ক্লাসে দেখিয়েছিলে তুমি ট্রান্সক্রিপশন কোন জায়গা থেকে, প্রথম যে নিউক্লিওটাইড থেকে বা বেস থেকে ট্রান্সক্রিপশন শুরু হয় সেটাকে +1 দ্বারা সূচিত করেছে। এটা হলো ট্রান্সক্রিপশন স্টার্ট। সেটা এটা ট্রান্সক্রিপশন স্টার্ট এখান থেকে হবে। এদিকে আছে স্ট্রাকচারাল জিনগুলো, গাঠনিক জিন। স্ট্রাকচারাল জিন দ্যাট মিনস কি, যেখান থেকে যে কোডিং অঞ্চল যেখান থেকে ট্রান্সক্রিপশন হয় সেটা স্ট্রাকচারাল জিন বলে, বা ট্রান্সক্রিপশন স্টার্ট হবে এখান থেকে। স্টার্ট যেখান থেকে হবে তার ডান দিকের অংশকে বলা হয় ডাউন স্ট্রিম অঞ্চল, আর এর পরে এদিকে যেগুলো আছে সেটা হলো আপ স্ট্রিম অঞ্চল। তখনই বলেছিলাম এদিকে যেগুলো থাকবে +1-এর পর যেগুলো মাইনাস মাইনাস মাইনাস, এগুলো নিউক্লিওটাইডের সংখ্যা। এই যে -30, এটা তো প্রকৃতি কোষের ক্ষেত্রে -30, আর ইকুইটির ক্ষেত্রে, প্রোপার্টির ক্ষেত্রে কিছু -10, এখানে -30, -70, -110, 110 এরকম দেওয়া আছে। আর মাঝখানে যে জিনিসগুলো আসি এখানে এই প্রোমোটার, এটা কিন্তু পুরোটাই হলো একটা প্রোমোটার, যে নিয়ন্ত্রণ করবে ট্রান্সক্রিপশনকে, নিয়ন্ত্রণ করবে, সেটা হলো প্রোমোটার। প্রোমোটার কি, কয়েকশো থেকে কয়েক হাজার বেস পেয়ার দূরে অবস্থান করে। এটা ট্রান্সক্রিপশনাল বা স্ট্রাকচারাল জিন থেকে দূরে অবস্থান করে। তো এখানে কয়েক হাজার থেকে কয়েক শত নিউক্লিওটাইড বেস দূরে অবস্থান করছে প্রোমোটার। এই প্রোমোটারের তিনটা অংশ, এখানে উল্লেখযোগ্য তিনটা অংশ আছে, ভালো করে খেয়াল করে দেখবা। এখানে যে জিনিসটা আছে টাটা বক্স বলা হয়েছে, TA বক্স, টাটা বক্স, তারপর হচ্ছে ক্যাট বক্স, হ্যাঁ, তারপর GC বক্স, এরকম তিনটা উল্লেখযোগ্য অংশ আছে, টাটা বক্স, ক্যাট বক্স, GC বক্স। এটা কেন উল্লেখযোগ্য? টাটা বক্স, এখানে টাটা বক্স কেন নাম হলো? এখানে নিউক্লিওটাইডগুলো বা বেসগুলা, এই বেসগুলোর আধিক্য TA দেখো TA আবার আছে G, তারপর GC আছে পরে আর কি। তো TA বেশি আছে বলে এটাকে টাটা বক্স বলা হয়। এই টাটা বক্স একটা নির্দিষ্ট জায়গায় থাকে, সেইটা কত, -30 নিউক্লিওটাইড আপ স্ট্রিম, ডাউন স্ট্রিম না, আপ স্ট্রিম অঞ্চলে টাটা বক্স, প্রোমোটারের টাটা বক্স। এটা কিন্তু প্রোমোটার, এখান থেকে শুরু হলো প্রোমোটার অঞ্চল। প্রোমোটার অঞ্চল এর টাটা বক্সে তার অবস্থান হলো -30 নিউক্লিওটাইড বেস পেয়ার দূরে, টাটা বক্স। তো ঠিক আছে, টাটা বক্সের কি গুরুত্ব? টাটা বক্সের অবশ্যই গুরুত্ব আছে। এর গুরুত্ব হলো টাটা বক্সে দেখা গেছে যখন মিউটেশন হয় তখন, আবার বলছি, টাটা বক্সে দেখা গেছে যখন মিউটেশন হয় তখন ট্রান্সক্রিপশনের সময়টা চেঞ্জ হয়ে যায়, ট্রান্সক্রিপশন ধীরগতির হয়ে যায় এবং ট্রান্সক্রিপশনের স্থান চেঞ্জ হয়ে যায়। কোন জায়গাতে তখন +1 থেকে শুরু নাও হতে পারে, তার পরবর্তী নিউক্লিওটাইড থেকে ট্রান্সক্রিপশন শুরু হতে পারে। আবার বলছি, টাটা বক্সের গুরুত্ব হলো এখানে যখন মিউটেশন হয় তখন কি হয়, এটা তো সবগুলোই প্রমোট করে, কিন্তু তারপরও আরও বিশেষ কাজ আছে। যখন মিউটেশন হয় তখন মিউটেশনে হবার ফলে ট্রান্সক্রিপশনের গতি মন্থন হয়ে যায়, ট্রান্সক্রিপশনের গতি মন্থন হয়ে যায় এবং ট্রান্সক্রিপশনের শুরুর স্থান চেঞ্জ হয়ে যায়। টাটা বক্সের গুরুত্ব। আর হলো আরও কি গুরুত্ব আছে এখানে, আমরা জানি যে ট্রান্সক্রিপশন হবে না RNA পলিমারেজ
এনজাইম যখন যুক্ত না হবে, আরএনএ পলিমারেজ এনজাইম এসে এখানেই যুক্ত হয়, যে টাটা বক্সের যে জায়গাটা আছে আরএনএ পলিমারেজ 2, বিশেষ করে আরএনএ পলিমারেজ 2 মনে রাখতে হবে। ট্রান্সক্রিপশন হবে না, আরএনএ পলিমারেজ 2 বা আরএনএ পলিমারেজ এনজাইম যখন আসবে না, তা আরএনএ পলিমারেজ 2 এনজাইম এসে পরবর্তী ছবিতে আমি দেখাবো এখানে এসে যুক্ত হবে আর কি, টাটা বক্সের এই জায়গাটা আর কি, -30 বেস নিউক্লিওটাইডের আর কি। তারপর আছে ক্যাট বক্স। ক্যাট বক্স দেখো, এটা ক্যাট বক্স কেন হয়েছে দেখতে পাচ্ছ, বেসগুলা জি জি সি সি এ এ টি, সেটা কিন্তু নির্দিষ্ট, তোমাদের এইভাবেই দিতে হবে পরীক্ষা আসলে। জি জি এটা কিন্তু নির্দিষ্ট, জি জি সি সি এ এ টি সি, এরকম 8টা নিউক্লিওটাইড আছে এখানে বা 8টা বেস আছে এখানে, এই জন্য এটা সংক্ষেপে বলেছে ক্যাট বক্স। ক্যাট বক্স এটা কত বেস পেয়ার দূরে অবস্থান করে, -70 বেস পেয়ার দূরে অবস্থান করে। এটা কি করে, এটা 5 প্রাইম প্রান্তের দিকেও কাজ করতে পারে, 3 প্রাইম প্রান্তের দিকেও কাজ করতে পারে। আবার বলছি, এটা 5 প্রাইম প্রান্তের দিকেও কাজ করতে পারে, 3 প্রাইম প্রান্তের দিকেও কাজ করতে পারে। মিউটেশন বিশ্লেষণে দেখা গেছে প্রোমোটারের দক্ষতা নিরূপণে ক্যাট বক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মিউটেশন বিশ্লেষণ করে দেখা গেছে প্রোমোটারের দক্ষতা নিরূপণে ক্যাট বক্স, প্রোমোটারের দক্ষতা, প্রোমোটার যে সঠিকভাবে কাজ করবে বা ট্রান্সক্রিপশন ভালোভাবে হবে, ট্রান্সক্রিপশন দ্রুত হবে, সেই দক্ষতা নিরূপণে ক্যাট বক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর আছে আরেকটা আছে জিসি বক্স। এখানে কি জিসি বক্স, এটাও কিন্তু দেখো কি কি আছে, জি 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 সি জি জি, বেসগুলো এভাবেই থাকে, জি 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 সি জি জি জি, তো জি এবং সি বেশি বলে এটাকে জিসি বক্স বলা হয়েছে। এবং এটার অবস্থান হলো -110 -110 নিউক্লিওটাইড দূরে অবস্থান করে এটা, বা বেস পেয়ার দূরে অবস্থান করে। এবং এটারও গুরুত্ব রয়েছে, জিসি বক্সের উপাদান ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। পরবর্তী ছবিটি দেখাবো ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, অনেকগুলো ট্রান্সক্রিপশন ফ্যাক্টর আছে। ট্রান্সক্রিপশন ফ্যাক্টর না আসলে বা আরএনএ পলিমারেজ আসবে না, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর এসে যুক্ত হতে হবে এখানে, তারপর আরএনএ পলিমারেজ আসবে। তো ট্রান্সক্রিপশন ফ্যাক্টর যুক্ত করতে এই যে জিসি বক্স ভূমিকা পালন করে, এবং এটা এনহ্যান্সারের মতো কাজ করে। এনহ্যান্সার মানে কি, ট্রান্সক্রিপশনের গতিটা বাড়িয়ে দেয়। তাহলে মোটামুটি প্রোমোটার অংশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। প্রোমোটারের 3টা উল্লেখযোগ্য বক্স রয়েছে, একটা হলো টাটা বক্স, একটা হলো ক্যাট বক্স, একটা হলো জিসি বক্স। টাটা বক্স কোথায় অবস্থান করে, -30 নিউক্লিওটাইড বেস পেয়ার দূরে অবস্থান করে, টিএ টিএ টি এ ইত্যাদি ইত্যাদি বলা যাবে না, এই বেস পেয়ারগুলো থাকবে। এবং এটা হলো কি, এখানে এসে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর এসে যুক্ত হবে এবং আরএনএ পলিমারেজ এনজাইম এসে এখানে যুক্ত হবে। টাটা বক্সকে আর একটা হগনেস বক্সও বলা হয় বিজ্ঞানীর নাম হিসেবে। টাটা বক্সকে হগনেস HOGNESS হগনেস HOGNESS হগনেস বক্সও বলা হয়। তো আরেকটা বলা হয়েছিলাম যে ট্রান্সক্রিপশন মানে টাটা বক্সে যখন মিউটেশন হয় তখন ট্রান্সক্রিপশনের গতি বন্ধ হয়ে যায় এবং ট্রান্সক্রিপশন শুরুর স্থান চেঞ্জ হয়ে যায়। ক্যাট বক্সে সিএটিএ যে বেসগুলো এভাবে থাকবে, -70 নির্দিষ্ট, -30 -70 -110 এই অবস্থানে অবস্থান করে বক্সগুলা। এটা কি, এটা তো প্রোমোটারের, এটা 5 প্রাইম টু 3 প্রাইমেও কাজ করতে পারে, 3 প্রাইম টু 5 প্রাইমেও কাজ করতে পারে। এবং মিউটেশন বিশ্লেষণ করে দেখা গেছে যে প্রোমোটারের দক্ষতা বৃদ্ধিতে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রোমোটারের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জিসি বক্স কি, ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলো যুক্ত করতে বিশেষ ভূমিকা পালন করে। ট্রান্সক্রিপশনাল ফ্যাক্টরগুলো যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটা এনহ্যান্সারের মতো কাজ করে। দ্যাট ইজ প্রোমোটার। প্রোমোটারে আরও আছে, পরবর্তী ছবিতে একটু যদি দেখি, এই দেখো যে প্রোমোটারের কাজ, যেগুলো প্রোমোটারের অংশ। দেখতে পাচ্ছ আশা করি। এই যে দেখো ক্যাট বক্স, জিসি বক্স, হ্যাঁ, তারপর টাটা বক্স, এই যে টাটা টিএ দিয়ে টাটা বক্স, এটা টাটা বক্স। স্টার মানে 1 প্লাস, এখান থেকে ট্রান্সক্রিপশন শুরু হবে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, স্টার মানে ট্রান্সক্রিপশন শুরু হবে। টাটা বক্স, এই যে টাটা বক্স, এখানে তো আরএনএ পলিমারেজ এনজাইম এখানে আসে নাই,
টাটা হচ্ছে যে TF2D, এটা একটা ফ্যাক্টর, TF2D ফ্যাক্টর। প্রথম টাটা বক্সে এসে যেটা বলছিলাম যে টাটা বক্সে এসে ট্রান্সক্রিপশনাল ফ্যাক্টর TF, ট্রান্সক্রিপশনাল ফ্যাক্টর 2D, প্রথম যে ফ্যাক্টরটা এসে যুক্ত হয় টাটা বক্সে সেটা TF2D, মনে রাখতে হবে TF2D ফ্যাক্টর এসে টাটা বক্সে যুক্ত হয়েছে। এটা -1D অথবা -30 বেস পেয়ারে অবস্থান করে টাটা বক্স ট্রান্সক্রিপশনাল ফ্যাক্টর। তারপর হচ্ছে বাইন্ডিং অফ কনস্টিটিউটিভ ট্রান্সক্রিপশনাল ফ্যাক্টর TFS এন্ড RNA পলিমারেজ। এরপর ট্রান্সক্রিপশনাল ফ্যাক্টর চিহ্নটা কিন্তু ডট ডট, এই যে ট্রান্সক্রিপশনাল ফ্যাক্টর। তারপর আরও কিছু ট্রান্সক্রিপশনাল ফ্যাক্টর এসে এর সহকারী হিসাবে ট্রান্সক্রিপশনাল ফ্যাক্টরের সহকারী হিসাবে যুক্ত হয়, যেমন TF1 এটা একটা ফ্যাক্টর, TF21A ট্রান্সক্রিপশনাল, এটা একটা ট্রান্সক্রিপশনাল ফ্যাক্টর, TF2B ট্রান্সক্রিপশনাল ফ্যাক্টর, TF2E, এই সবগুলো হলো ট্রান্সক্রিপশনাল ফ্যাক্টর। তো প্রথম যে ট্রান্সক্রিপশনাল ফ্যাক্টরটা যুক্ত হয় সেই ট্রান্সক্রিপশনাল ফ্যাক্টরটার নাম হলো TF2D, মনে রাখতে হবে। প্রথম যে ট্রান্সক্রিপশনাল ফ্যাক্টরটা যুক্ত হয় সেই ট্রান্সক্রিপশনাল ফ্যাক্টরটার নাম হলো TF2D ফ্যাক্টর। তারপর তার সহকারী হিসাবে ওই ট্রান্সক্রিপশনাল ফ্যাক্টরের কাজকে আরও ত্বরান্বিত করার জন্য আর কিছু অ্যাসোসিয়েট ট্রান্সক্রিপশনাল ফ্যাক্টর যুক্ত হয়, সেটা TF2A, TF2D, TF2E ইত্যাদি। এই যে দেখো, এই যে ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলো যুক্ত হওয়ার পরে এই যে RNA পলিমারেজ, এই যে বড় যে চিহ্নটা ডট ডট দিয়ে দেখুন, RNA পলিমারেজ এনজাইম এসে এখানে যুক্ত হলো। তার আগে কিন্তু এখানে কিন্তু আসে নাই RNA পলিমারেজ নাই, এটা হলো RNA পলিমারেজ। তার মানে ট্রান্সক্রিপশনাল ফ্যাক্টর যুক্ত হতে হবে, তারপর RNA পলিমারেজ এনজাইম আসবে। RNA পলিমারেজ এনজাইম, এই যে ট্রান্সক্রিপশনাল ফ্যাক্টরগুলো যুক্ত হলো, RNA পলিমারেজ এনজাইম আসলো। এখানে বলা আছে বেজাল ট্রান্সক্রিপশন, এই যে একটা মূলীয় গঠন, ট্রান্সক্রিপশনের একটা মূলীয় গঠন, অর্থাৎ তিনটা ট্রান্সক্রিপশনাল বা চারটা ট্রান্সক্রিপশনাল ফ্যাক্টর থাকবে, তারপর RNA পলিমারেজ এনজাইম এসে ট্রান্সক্রিপশন কাজ শুরু করবে। এই ট্রান্সক্রিপশনাল ফ্যাক্টরের কাজকে আরও ত্বরান্বিত করার জন্য আরও কিছু কোফ্যাক্টর এখানে এসে যুক্ত হয়। OCT একটা ফ্যাক্টর, SP1 একটা ফ্যাক্টর, CT একটা ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলো এর সাথে এই ট্রান্সক্রিপশনাল ফ্যাক্টর বা এই ট্রান্সক্রিপশনাল ফ্যাক্টর যেটা কি ইসের সাথে RNA পলিমারেজের সাথে যুক্ত আছে বা RNA পলিমারেজের সাথে যুক্ত হলো, RNA পলিমারেজের সাথে আরও OCT1, SP1, CTF, এগুলো কিন্তু কোফ্যাক্টর হিসেবে বা কোঅ্যাক্টিভেটর, অর্থাৎ এই ফ্যাক্টরগুলোর কাজকে আরও ত্বরান্বিত করার জন্য এখানে এসে যুক্ত হয়, এর সাথে এসে যুক্ত মানে শক্তিটা বাড়িয়ে দেয়, ট্রান্সক্রিপশন যাতে ভালোভাবে করতে পারে। এখানে হচ্ছে ইনক্রিজড লেভেল ট্রান্সক্রিপশনের গতিটা বেড়ে যাবে, ইনক্রিজড লেভেল ট্রান্সক্রিপশন। তারপর আরও কিছু ফ্যাক্টর এসে এখানে আরও কিছু ফ্যাক্টর এসে যুক্ত হয় না, বাইন্ডিং অফ কোঅ্যাক্টিভেটর, এটা কোঅ্যাক্টিভেটর বা কোফ্যাক্টর বলে, কোঅ্যাক্টিভেটর বা কোফ্যাক্টর। এই কোফ্যাক্টরগুলি তখন কী করে, এটা ডেকে যায়। দেখো এই যে CTF, SP1, OCT1, এই যে CTF, SP1, OT1, এটা ডেকে যে কী হয়, এই বেটা ডেকে যে একেবারে সরাসরি এই ফ্যাক্টরগুলির সাথে সাথে যুক্ত হয়। ভালো করে খেয়াল করো, এই যে কোফ্যাক্টরগুলো এসে এই পর্যায়ে এটা দেখে যে ওই যে ট্রান্সক্রিপশনাল ফ্যাক্টরগুলির সাথে যে যুক্ত, তাহলে কি শক্তিটা আরও বেড়ে গেল। তাহলে কী হবে, হাই লেভেল ট্রান্সক্রিপশন, তখন ট্রান্সক্রিপশনের গতিতে সর্বোচ্চ পর্যায়ে চলে যায়, হাই লেভেল ট্রান্সক্রিপশন এখানে পাই। এখানে দেখানো হচ্ছে ট্রান্সক্রিপশনাল ফ্যাক্টর, এই যে এইটা ট্রান্সক্রিপশনাল ফ্যাক্টর, তারপর কোঅ্যাক্টিভেটর, কোঅ্যাক্টিভেটর, এগুলো কোঅ্যাক্টিভেটর, তারপর হলো ট্রান্সক্রিপশনাল অ্যাক্টিভেটর হলো কোনটা গোল ছিল, এই যে ট্রান্সক্রিপশনাল অ্যাক্টিভেটর, আর RNA পলিমারেজ ডট ডট যেটা হলো RNA পলিমারেজ। এই জিনিসগুলো আসার পরে RNA পলিমারেজের গতি বেড়ে যাবে এবং ট্রান্সক্রিপশনাল গতি সর্বোচ্চ পর্যায়ে চলে যাবে। দ্যাট ইজ ট্রান্সক্রিপশনাল ফ্যাক্টর। কোথায় এসে যুক্ত হলো, প্রথম টাটা বক্সে এসে যুক্ত। বুঝতেই পারছো টাটা বক্সে যুক্ত। আশা করি এটা হলো প্রোমোটার অংশ, তোমরা বুঝতে পেরেছো। কোথায় পাবে সেটা একটা ব্যাপার, কোথায় পাবে এখান থেকে এটা নাও। আর বই আছে যেটা সেল বায়োলজি, জেনেটিক্স অ্যান্ড মলিকুলার বায়োলজি নামক একটা বই আছে, সেল বায়োলজি, জেনেটিক্স, মলিকুলার বায়োলজি, দেখছে দীপক কুমার কর, সোমা হালদার, আবার বলছি সেল বায়োলজি, জেনেটিক্স এবং মলিকুলার বায়োলজি, বইটার নামই সেল বায়োলজি, জেনেটিক্স, মলিকুলার বায়োলজি।
দীপক কুমার কর এবং সোমা হালদার এই বইতে আছে, এরকমই আছে। আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছো। এই ফ্যাক্টরগুলা যতক্ষণ পর্যন্ত বিশেষ করে টাটা মানে প্রথম যে ফ্যাক্টর TM1 বি আসার পরই আরএনএ পলিমারেজ আসবে। আরএনএ পলিমারেজ আসার পর আরও ফ্যাক্টর, ওই ফ্যাক্টরের কাজগুলোকে ত্বরান্বিত করতে আরও কতগুলো ফ্যাক্টর যুক্ত হবে। ওর কাজকে আরও ত্বরান্বিত করার জন্য আরও কিছু কোফ্যাক্টর যুক্ত হবে। কোফ্যাক্টর আরও এর কাজকে আরও ত্বরান্বিত করার জন্য কোফ্যাক্টরগুলো রেখে যে এই যে ফ্যাক্টরগুলোর সাথে এসে যুক্ত হবে, তখন হাই লেভেল ট্রান্সক্রিপশন হবে। দ্যাট ইজ প্রোমোটার। এটাকে পরে বলি কোফ্যাক্টর হলো, তারপর হলো প্রোমোটার, কি বলছি এনহ্যান্সার। এনহ্যান্সার কি? এনহ্যান্সার এবং সাইলেন্সার দুটো জিনিস। প্রোমোটার তো বুঝলাম আর কি, প্রোমোটার প্রোমোট করবে, ট্রান্সক্রিপশনকে প্রোমোট করে। এনহ্যান্সার এটাও একটা পজিটিভ, মানে ট্রান্সক্রিপশনের গতিকে আরও ত্বরান্বিত করে, এনহ্যান্স করে, এনহ্যান্সকে নেই মানে উৎসাহিত করে, এনহ্যান্সার বলে। এই জন্য প্রোমোট ট্রান্সক্রিপশনের গতিকে উৎসাহিত করে, তাই এটাকে এনহ্যান্সার বলা হয়। এনহ্যান্সার এরকম ছবিতে দেখানো যায় না। এনহ্যান্সারের প্রধান যে বৈশিষ্ট্য হলো, এটা কি হলো, এটা দুই দিকেই কাজ করতে পারে। পজিটিভ মানে কি প্লাস 5' to 3' বা 3' to 5', দুই দিকে এটা কাজ করতে পারে। কারণ এটার অবস্থান যে কোনো জায়গায়, জিনের অবস্থানের যে কোনো জায়গায় হতে পারে। ওই যে একজন ইন্ট্রনের কথা বলেছিলাম, একজন ইন্ট্রন হলো অপ্রয়োজনীয় অংশ। এই অপ্রয়োজনীয় অংশেও এই ইন্ট্রন থাকতে পারে। আবার বলছি, এটা অপ্রয়োজনীয় অংশেও ইন্ট্রন থাকতে পারে, এবং এটা 5' to 3', 3' to 5' এই কাজ করতে পারে। এনহ্যান্সার দিক নিরপেক্ষ, এনহ্যান্সার আর ওরিয়েন্টেশন ইন্ডিপেন্ডেন্ট, এর উভয় দিকে সোজা বা উল্টো দিকে সমানভাবে কার্য করে থাকে। এটা নিয়ন্ত্রণকারী জিন বা রেগুলেটরি জিনের কয়েক হাজার বেস পেয়ার দূরে থেকে কার্য সম্পাদন করতে পারে। এই কয়েক হাজার বেস পেয়ার দূরে থেকেও রেগুলেটরি জিনের কয়েক হাজার বেস পেয়ার দূরে থেকেও কাজ করতে পারে। এরা হলো এনহ্যান্সার আর ওরিয়েন্টেশন ইন্ডিপেন্ডেন্ট। ওরিয়েন্টেশন মানে এটা হলো দিক নিরপেক্ষ। দিক নিরপেক্ষ বলতে কি বোঝানো হয়েছে? যারা উভয় দিকে সোজা বা উল্টো দিকে সমানভাবে কার্য সম্পাদন করতে পারে। এনহ্যান্সারের অবস্থান নিরপেক্ষ, এনহ্যান্সার অবস্থান নিরপেক্ষ, এনহ্যান্সার আর পজিশন ইন্ডিপেন্ডেন্ট, এনহ্যান্সার আর পজিশন ইন্ডিপেন্ডেন্ট। দ্যাট মিনস এরা জিনের আপস্ট্রিম মানে 5' প্রান্তের দিকে, ডাউনস্ট্রিম 3' প্রান্তের দিকে, কিংবা জিনের মধ্য থেকে ইন্ট্রন, আপস্ট্রিম ডাউনস্ট্রিম। আপস্ট্রিম আমরা বুঝি, ডাউনস্ট্রিম আমরা বুঝি। আপস্ট্রিম মানে কি মাইনাস যে জিনগুলো আছে, ডাউনস্ট্রিম মানে প্লাস যে জিনগুলো আছে। আর ইন্ট্রন মানে কি যে আরএনএ প্রসেসিংয়ের মাঝখানে যে অতিরিক্ত জিনগুলো থাকে সেটা ইন্ট্রন। এই আপস্ট্রিমও থাকতে পারে, ডাউনস্ট্রিমও থাকতে পারে, ইন্ট্রনও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকি এরা কাজ করতে পারে। আবার বলছে এনহ্যান্সার কে ট্রান্সলেশনের গতিকে এনহ্যান্স করে মানে প্রবৃদ্ধি করে, উৎসাহিত করে। এর অবস্থানই প্রথম বলি, এটা আপস্ট্রিম অঞ্চলও থাকতে পারে, জিনের আপস্ট্রিম অঞ্চলও থাকতে পারে, ডাউনস্ট্রিম অঞ্চলও থাকতে পারে, ইন্ট্রন অঞ্চলও থাকতে পারে। ইন্ট্রন মানে যেখানে কোডিং অঞ্চল না, অপ্রয়োজনীয় অংশ, সেখানেও থাকতে পারে। সেখান থেকেও 1000 বেস পেয়ার দূরেও যদি তার কাজ করতে সে কাজটা করতে পারে। সে সোজা দিকে কাজ করতে পারে, উল্টা দিকেও কাজ করতে পারে। এই হলো মোটামুটি রেগুলেটর জিনের কাজ, মানে সরি রেগুলেটর না, এই ছোট ব্যাপারটা এইভাবেই আছে। তারপর আছে তোমাদের আরেকটা জিনিস সাইলেন্সার। সাইলেন্সার কি কাজ? সাইলেন্সার এখানে বোঝা যায়, সাইলেন্সারের আরেকটা নাম বলতে পারি রিপ্রেসরও বলা যায়। সাইলেন্সার বা রিপ্রেসর। সাইলেন্সার সে ট্রান্সলেশনের গতি, ট্রান্সক্রিপশনের গতিটাকে মন্থর করে দেয়, সাইলেন্স করে দেয় বা রিপ্রেস করে দেয়, দমন করে দেয়। সাইলেন্সার, হ্যাঁ, এটা আবার বলছি ট্রান্সক্রিপশনের গতিকে মন্থর করে দেয়। ডিএনএ সংযুক্তিকে বাধা প্রদান করে। বাধা প্রদান করলে সে একটা বাধাদায়ক, ইনহিবিট করে আর কি। ডিএনএ সংযুক্তিকে বাধা প্রদান করে, ইনহিবিশন অফ ডিএনএ বাইন্ডিং আর কি, ইনহিবিশন অফ ডিএনএ বাইন্ডিং, ডিএনএ বাইন্ডিংকে বাধা প্রদান করলো। তারপরে জিন সক্রিয়করণে বাধা প্রদান করে। জিন সক্রিয়করণ, জিন যে অ্যাক্টিভ হবে, ওই যে ট্রান্সক্রিপশন করতে হলে জিন অ্যাক্টিভেশন লাগবে, জিন অ্যাক্টিভেশন করতে বাধা প্রদান করে। ব্লকিং অফ অ্যাক্টিভেশন, ব্লক করে দেয়, ব্লকিং অফ অ্যাক্টিভেশন। আবার বলছি ইনহিবিশন অফ ডিএনএ বাইন্ডিং, ইনহিবিশন মানে বাধা প্রদান অফ ডিএনএ বাইন্ডিং। তারপর ব্লকিং অফ অ্যাক্টিভেশন হয়ে থাকে। এবং সাইলেন্সিং ফ্যাক্টর আছে আর কি, এই ছবিটা আর কি সাইলেন্সিং ফ্যাক্টর একটা ব্যাপার আছে। সেই সাইলেন্সিং ফ্যাক্টর কী করে, এখন এই ছবিটা আমি দেখি। সাইলেন্সিং ফ্যাক্টর ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন কমপ্লেক্স, এইটা হলো ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন কমপ্লেক্স।
আর এখানে ট্রান্সক্রিপশন অ্যাক্টিভেশন ফ্যাক্টর, ফ্যাক্টরস সাইলেন্সার ফ্যাক্টর বলা হয় বা ট্রান্সক্রিপশন অ্যাক্টিভেশন ফ্যাক্টর। এই ট্রান্সক্রিপশন অ্যাক্টিভেশন ফ্যাক্টরটা হচ্ছে সাইলেন্সার ফ্যাক্টর। এই ফ্যাক্টরটা কি করবে, এই ফ্যাক্টরটা এই যে আরেকটা ফ্যাক্টরের সাথে মিলিত হয়, এটা কি করে ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন কমপ্লেক্স, একটা কমপ্লেক্স তৈরি করে। এই ফ্যাক্টরটা ট্রান্সক্রিপশন অ্যাক্টিভেশন ফ্যাক্টর যখন এই কমপ্লেক্সের সাথে মানে এই ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন ফ্যাক্টরের সাথে মিলিত হতে পারবে, তখন ট্রান্সক্রিপশনের গতি বেড়ে যায়। খেয়াল করবেন, ট্রান্সক্রিপশন অ্যাক্টিভেশন ফ্যাক্টর TAF, ট্রান্সক্রিপশন অ্যাক্টিভেশন ফ্যাক্টর, ছবি দেখা যাচ্ছে নিশ্চয়ই। TAF ট্রান্সক্রিপশন অ্যাক্টিভেশন ফ্যাক্টর, আর এটা হলো TIC ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন কমপ্লেক্স ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন কমপ্লেক্স। TAF ট্রান্সক্রিপশন অ্যাক্টিভেশন ফ্যাক্টর, এটা কিন্তু ট্রান্সক্রিপশন ফ্যাক্টরকে ত্বরান্বিত করে। ট্রান্সক্রিপশন অ্যাক্টিভেশন ফ্যাক্টর যখন ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন ফ্যাক্টরের সাথে যুক্ত হয় তখন এটা বলে ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন কমপ্লেক্স। এটা হলো ডিএনএ ট্রান্সক্রিপশনের সময় যে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন হবে সেই ডিএনএ। তো এই যে কমপ্লেক্স যখন হতে পারে এবং ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটা যখন এর সাথে মিলিত হতে পারে তখন অ্যাক্টিভেশন হবে, ট্রান্সক্রিপশন অ্যাক্টিভেশন হবে, ট্রান্সক্রিপশনের গতি বেড়ে যাবে। বা সাইলেন্সার ফ্যাক্টর, এইটা হলো এগুলো হলো সাইলেন্সার ফ্যাক্টর। সাইলেন্সার ফ্যাক্টর কি করে, ট্রান্সক্রিপশন অ্যাক্টিভেশন ফ্যাক্টর ফ্যাক্টরের সাথে মিলিত হয়ে ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন কমপ্লেক্সকে নিষ্ক্রিয় করে দেয়। যে পুরো চিহ্ন দ্বারা দেখানো হয়েছে, ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন কমপ্লেক্সকে নিষ্ক্রিয় দেয়। তা ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন কমপ্লেক্সকে নিষ্ক্রিয় করে দিলে ট্রান্সক্রিপশনের গতি মন্থর হয়ে যাবে। সেটাই দেন সাইলেন্সার ফ্যাক্টর, এটা হলো সাইলেন্সার ফ্যাক্টর। আর এটা হলো কিন্তু সাইলেন্সার ফ্যাক্টর না, ট্রান্সক্রিপশন অ্যাক্টিভেশন ফ্যাক্টর, অ্যাক্টিভেট করে। এটা হলো সাইলেন্সার ফ্যাক্টর, ট্রান্সক্রিপশন মন্থর করে দেয় বা ট্রান্সক্রিপশন গতি কমিয়ে দেয় বা বন্ধ করে দেয়। সাইলেন্সার ফ্যাক্টর ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন ফ্যাক্টরের সাথে মিলিত হয়ে, আবার বলছি সাইলেন্সার ফ্যাক্টর ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন ফ্যাক্টরের সাথে মিলিত হয়ে ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন কমপ্লেক্স তো হবে না, বরং ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন ফ্যাক্টরটাকে নিষ্ক্রিয় করে দেয়। ক্রস দিয়ে দেখানো হলো, এটা ট্রান্সক্রিপশন অ্যাক্টিভেশন ফ্যাক্টর ডিএনএ। তো এখন এই যেটাকে নিষ্ক্রিয় করে দিল, তারপর রিপ্রেশন হবে, তার মানে রিপ্রেসার মানে ট্রান্সক্রিপশনের গতি বন্ধ হয়ে যাবে। দ্যাট ইজ সাইলেন্সার। এটাও কি, এটাও দিক নিরপেক্ষ, এটা 1000 বেস পেয়ার দূরে থেকেও কাজ করতে পারে, এটা পারিপার্শ্বিকতাও নিরপেক্ষ, 1000 বেস পেয়ার দূরে থেকে অবস্থান করতে পারে এবং পারিপার্শ্বিকতা নিরপেক্ষ। এই হলো সাইলেন্সারের কাজ। আবার বলছি, প্রোমোটারিতে 3টা অংশ তোমরা দেখলাম, কোন অংশ দিয়ে কাজ করে, এনহ্যান্সার ট্রান্সক্রিপশনের গতিকে ত্বরান্বিত করে দেয়। সাইলেন্সার হলো সাইলেন্সার ফ্যাক্টর এসে যখন যুক্ত হবে তো সাইলেন্সার ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন ফ্যাক্টরের কাজকে মন্থর করে দেয় এবং মানে ট্রান্সক্রিপশনের গতি মন্থর হয়ে যায়। দ্যাট মিনস প্রোমোটার, এনহ্যান্সার এবং সাইলেন্সার। এটা ইম্পর্টেন্ট এবং পড়বে পরীক্ষার জন্য বোঝার জন্য। শেষ পর্যায়ে চলে গিয়েছি। শেষে তোমাদের সিলেবাসের প্রথম দিকে একটা আছে হরমোনাল জিন এক্সপ্রেশন। তো হরমোনাল জিন এক্সপ্রেশন, এখানে একটা নির্দিষ্ট হরমোন স্টেরয়েড হরমোনের কথা বলা হয়েছে। স্টেরয়েড হরমোন কি, এটা এস্ট্রোজেন, টেস্টোস্টেরন, এস্ট্রোজেন হরমোন, একটা হরমোনের সংকেত। টেস্টোস্টেরন হরমোন, এটা স্টেরয়েড হরমোন। স্টেরয়েড হরমোন এগুলো কোথায় থেকে, কোষের সার্কুলেটরি সিস্টেমে থাকে, আর বড় করে যাচ্ছে না, কোষের সার্কুলেটরি সিস্টেমে এটা থাকে। এস্ট্রোজেন, এই যে স্টেরয়েড হরমোন বাইরে আছে, এটা হলো একটা সেল, এটা হলো নিউক্লিয়াস সেল। স্টেরয়েড হরমোন সাইটোপ্লাজমের মানে কি কোষের ইন্টারসেলুলার স্পেসে আছে, এটা তো একটা সেল, এটা ইন্টারসেলুলার স্পেসের ভিতরে স্টেরয়েড হরমোন মানে এস্ট্রোজেন বা টেস্টোস্টেরন ইত্যাদি টার্গেট সেল, ওই সেলের ভিতরে এস্ট্রোজেন হরমোন কি করে, এস্ট্রোজেন বা টেস্টোস্টেরন হরমোন বা স্টেরয়েড হরমোন কি করে, এই যে ট্রান্সক্রিপশনের গতিকে ডিএনএ কে সক্রিয় করে। ডিএনএ কে সক্রিয় করার পর ওটার
ট্রান্সক্রিপশনের গতি বেড়ে যায় এবং ট্রান্সক্রিপশনকে উৎসাহিত করে, সেটাই বলা হয়েছে। তো এই যে স্টেরয়েড হরমোন কীভাবে কোষের ভিতরে ঢোকে, স্টেরয়েড হরমোন সেল মেমব্রেনের ভিতর দিয়ে সাইটোপ্লাজমে ঢুকলো, সাইটোপ্লাজমে ঢোকার পরে কি হবে, কোষের সাইটোপ্লাজমে ঢোকার পর এখানে আছে রিসিপ্টর প্রোটিন থাকে, কোষের ভিতরে রিসিপ্টর প্রোটিন, সব এটা আর ভালো করা যাচ্ছে না, এটা হাতে আঁকা রিসিপ্টর প্রোটিন, এটা রিসিপ্টর প্রোটিন মানে এই প্রোটিন রিসিভ করবে কাকে, স্টেরয়েড হরমোনকে রিসিভ করবে, সেই রিসিপ্টর প্রোটিন এই দেখো স্টেরয়েড হরমোন রিসিপ্টর প্রোটিনের সাথে এসে মিলিত হয়ে তারপর কি করবে, স্টেরয়েড হরমোন রিসিপ্টর প্রোটিন কমপ্লেক্স, স্টেরয়েড হরমোন রিসিপ্টর প্রোটিন কমপ্লেক্স এখানে তৈরি করলো, স্টেরয়েড হরমোন রিসিপ্টর প্রোটিন কমপ্লেক্স এসে এই যে ডিএনএ নিউক্লিয়াসের ভিতর নিউক্লিয়ার মেমব্রেনের ভিতর দেয়া এটা স্টেরয়েড হরমোন রিসিপ্টর প্রোটিন কমপ্লেক্স নিউক্লিয়ার মেমব্রেনের ভিতর দেয়া চলে আসবে, কোথায় চলে আসবে, ওই যে ডিএনএ ট্রান্সক্রিপশন করবে, তো ডিএনএ এর ভিতরে যেখানে চলে আসলো বাইন্ডিং অ্যান্ড কমপ্লেক্স টু ডিএনএ, বাইন্ডিং অ্যান্ড কমপ্লেক্স টু ডিএনএ, তো বাইন্ডিং হলো ডিএনএর সাথে বাইন্ডিং হলো, ডিএনএ বাইন্ডিং হলে এর টেমপ্লেট সূত্রটা এই নন টেমপ্লেট সূত্র থেকে আলাদা হয়ে যাবে, ট্রান্সক্রিপশনকে উৎসাহিত হয়ে যাবে, ট্রান্সক্রিপশন লেখা আছে, ট্রান্সক্রিপশন করার পর প্রি এমআরএনএ তৈরি হলো, প্রি এমআরএনএর পর যে পদ্ধতিগুলো হয় মেসুর এমআরএনএ তৈরি হবে, ইনপুট অংশগুলো কেটে বাদ যাবে এবং ট্রান্সক্রিপশনের পরে এটা সাইটোপ্লাজমে চলে আসবে, ট্রান্সলেশন হবে, ট্রান্সলেশনের পরে প্রোটিন হবে, দ্যাট ইজ স্টেরয়েড হরমোন জিন এক্সপ্রেশন। আবার বলছি স্টেরয়েড হরমোন জিন এক্সপ্রেশন এটাও কি করে, ডিএনএ কে উৎসাহিত করে ট্রান্সক্রিপশনে অংশগ্রহণ করার জন্য। স্টেরয়েড হরমোন সার্কুলেটরি কোষের সার্কুলেটরি সিস্টেমে থাকে, এই সার্কুলেটরি সিস্টেমে স্টেরয়েড হরমোন থাকার পরে সে সেল মেমব্রেনের ভিতর দিয়ে সাইটোপ্লাজমে ঢুকবে, সাইটোপ্লাজমে ঢোকার পরে রিসিপ্টর প্রোটিন, কোষের ভিতরে রিসিপ্টর প্রোটিন আছে, স্টেরয়েড হরমোনের প্রোটিন রিসিপ্টর প্রোটিন আছে, সেই রিসিপ্টর প্রোটিন স্টেরয়েড হরমোনকে ধারণ করবে, স্টেরয়েড হরমোন রিসিপ্টর প্রোটিন কমপ্লেক্স তৈরি হবে, স্টেরয়েড হরমোন রিসিপ্টর প্রোটিন কমপ্লেক্স তৈরি হলো, স্টেরয়েড হরমোন রিসিপ্টর প্রোটিন কমপ্লেক্স কি করবে, ডিএনএর সাথে যে ডিএনএর উপর যে বসবে, কোথায় বসবে, ওই যে আরএনএ পলিমারে যেখানে আছে সেখানে আসবে, বা 1+ যেখানে আছে নিউক্লিওটাইড সেখানে আসবে এবং ডিএনএ কমপ্লেক্স তৈরি করবে, ডিএনএ কমপ্লেক্স তৈরি করার পর ডিএনএ উৎসাহিত হবে ট্রান্সক্রিপশন করার জন্য, যা করতে হয় ডিএনএ কি হবে, একটা সূত্র আরেকটা সূত্র থেকে হাইড্রোজেন বন্ড ভেঙে বিচ্ছিন্ন হয়ে যাবে, টেমপ্লেট সূত্র তৈরি হবে, টেমপ্লেট সূত্র তৈরি হওয়ার পরে ট্রান্সক্রিপশন হবে, ট্রান্সক্রিপশনের পরে প্রি এমআরএনএ এইচএমআরএনএ যেটা বলা হয়েছে হেটেরোজেনাস আরএনএ তৈরি হবে, হেটেরোজেনাস আরএনএ থেকে অক্সিজেন অংশ কেটে বাদ যাবে নিউক্লিয়াসের ভিতরেই কিন্তু, তারপর ম্যাচিউর এমআরএনএ হবে, ম্যাচিউর এমআরএনএ কি হবে, নিউক্লিয়ার মেমব্রেনের ভিতর দিয়ে সাইটোপ্লাজমে আবার চলে আসবে, সাইটোপ্লাজমে চলে আসার পর ম্যাচিউর এমআরএনএ রাইবোজোমের সাথে মিলিত হবে, রাইবোজোমের সাথে মিলিত হওয়ার কি করবে, ওই যে ট্রান্সলেশনের যে ধাপ, সেই ধাপগুলো সম্পন্ন করে এখানে প্রোটিন সম্পন্ন হবে, প্রোটিন তৈরি হবে, দ্যাট মিনস জিনের এক্সপ্রেশন হবে। এইভাবে স্টেরয়েড হরমোনগুলোও জিনের প্রকাশকে নিয়ন্ত্রণ করে থাকে। দ্যাট ইজ ইয়োর সিলেবাস অ্যান্ড দ্যাট ইজ রেগুলেশন অফ ইউক্যারিওটিক জিন এক্সপ্রেশন। আশা করি বুঝতে পেরেছো, বুঝতে না পারলে আবার যখন কলেজে ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে তখন আবার প্রশ্ন করবে বা আমাকে মোবাইলেও প্রশ্ন করতে পারো। ভালো থাকো, বেশি বেশি পড়াশোনা করো, স্বাস্থ্যবিধি মেনে চলো, সবার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে, তোমার বন্ধুদের জন্য দোয়া করবে, ফাদার মাদের জন্য দোয়া করবে, পরিস্থিতি থেকে আমরা যেন উত্তরণ হয়, এই কি বলবো দম বন্ধ করে যে পরিস্থিতি, এখান থেকে আমরা যাতে সহজেই উত্তরণ করতে পারি সেই জন্য সবার জন্য দোয়া করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। খোদা হাফেজ, ভালো থাকো।